আমরা ভুলে যাচ্ছি না, সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে, স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু আমরা কি দেখছি, শুধু নাটক হচ্ছে। রাজ্যপাল ভবনের সামনে 144 ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল, সেখানে মিটিং, সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে, কিন্তু সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে কেসে যেতে পারছে না, আইনের দ্বারস্থ হচ্ছে না। আবার উপরন্তু কি দেখছি, একটা রাজনৈতিক দলের মিটিং মিছিলকে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্ট, এজির মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ, এই আইএসএফ জিন্দাবাদ, এই আইএসএফ জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী ভাইজানের আন্দোলনে রুখছো কেন মমতা ব্যানার্জি, জবাব দাও। এই আইএসএফ এর লড়াই রুখছো কেন মমতা ব্যানার্জি, জবাব দাও। এই মমতা ব্যানার্জি হাই হাই, এই নির্মমতা হাই হাই, এই নির্মমতা হাই হাই, ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হ্যালো, বসো না, বসো বসো বসো। ধন্যবাদ জানাই আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৪র্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দীর্ঘ 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরতলিতে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু আইন বিচার ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি। সেই গ্রামে গঞ্জে বা শহরতলি থেকেই যারা আমাদের এই প্রোগ্রামকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকের শুধু নয় বিগত দিনের আইএসএফের কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে, সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। কিছু আইপিএস আছে সেগুলো আমরা জানি, যারা, আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা, নতুন করে বলছি না, সময় স্বল্প, অন্য বিষয়ে আসবো। পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়েও আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে। আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে। আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের, তৃণমূলের অত্যাচারের শিকারে যারা মারা গিয়েছেন বা তার অনেকেরও অঙ্গহানি হয়েছে, বা আইএসএফের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল, বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকেও আমরা স্মরণ করছি। আর একটা নাম নিলে আমাদের মনে হয় এই ৪র্থ বার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপর আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফের প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায়, আইএসএফের লক্ষ্য কি, আইএসএফের উদ্দেশ্য কি। তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই, আইএসএফ বিকল্প রাজনীতির সন্ধানে আছে। আমি উদাহরণের জন্য একটা বলতে পারি, মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন। ওনার স্বপ্নের রং হসপিটালগুলো, স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে যাচ্ছে। তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না, আরো অবনতি ঘটছে।
মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন, তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে। মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না। হ্যাঁ, আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে, কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাদের আইএসএফ এর বক্তব্য, হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, সেখানে আইসিইউ কত আছে, আইডিইউ কত আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড কত আছে, সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক। যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাব কাম ফার্স্ট সাব হবে, সে পাবে, কোনো দালাল রাজ এখানে থাকবে না। এই বিকল্পের কথা বলছি। যখন এই বিকল্পের কথা বলছি, কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে, যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না, দালাল রাজ বন্ধ হয়ে যাবে, কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না। সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি বিকল্পের কথা বলছি? আমরা চিৎকার করে বলছি, বা শুধু আমরা নয়, কলকাতার রাজপথে আজকে 1000 দিনের ওপরে এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে। আর মুখ্যমন্ত্রী বা দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি। আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে, আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে কোর্টে চলে যাচ্ছে, কিন্তু যে আইনি জটিলতা আছে, কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না। উপরন্ত কি দেখছি, কিছু চোর, কিছু চাকরি চোর, কিছু মেধা চোর, যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি, বিকল্পের সন্ধানের কথা বলি। আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই, আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হবে, ওএমআর শিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক। যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষার শেষে তার কার্বন কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে। পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন, অরিজিনাল যে ওএমআর শিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওএমআর শিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে, তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, সততার প্রতীক যাকে বলে, যার অনুপ্রেরণা ছাড়া সিংহে শাবকের জন্ম হয় না, তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই। ফাইবার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক, যদি সৎ সাহস থাকে লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে, কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের, তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে, জনমানুষে ছেড়ে দেওয়া হোক। তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না। যদি সততার প্রতীকে কাজ করে, তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে, সেই ছিটেফুটা যেগুলো আছে এখন সেইগুলোও থাকবে না। বন্ধুগণ, আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি, সরকার যখন ব্যর্থ হচ্ছে, বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো গুন্ডাগার্দি করে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমরা বলি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। আজকে আমাদেরও খারাপ লাগছে, আমাদের যে 2 মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল, কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল, হয়তো সেই অর্থে পারছে না। তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, এই ক্ষোভ, এই রাগটাকে ব্যালট বক্সে ট্রান্সলেট করতে হবে, রূপান্তরিত করতে হবে, সেখানে পাঠাতে হবে। শুধু কর্মী সমর্থক নয়, বুথে বুথে এখন যে 2-10টা তৃণমূলের কর্মী এখনো টিকে আছে, বাকি তো সব শেষ হয়ে গেছে। ওই 2-10টাকেও ভোটও কিভাবে আইএসএফ এর ব্যালট বক্সের মধ্যে আনা যায়, ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায়, তারও দায়িত্ব নিতে হবে। সাথে সাথে এটা বলে যায়, ভিক্টোরিয়া হাউসের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল, আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবার বলেছিলাম,
এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব। কোনো হাওতাশার জায়গা নয়, রাজনীতির ময়দানে এসেছি আমরা। রাজনীতি একদিনের খেলা নয়, এটা সুদূর প্রসারী, আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং নানা চড়াই উতরাই থাকতেই পারে, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে, অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু আমাদের লক্ষ্য যেটা, সে জায়গায় আমাদেরকে স্থির থাকতে হবে। আমাদের লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। তাদের ফাঁদে আমরা পা দেব না। দূরে যারা বন্ধুগণ শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম 2024 ইভিএম মেশিনের মাধ্যমে। সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে জায়গা লোক ইচ্ছে ছিল, সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে এজি স্যারের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে করেছেন, তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালট বক্সের মাধ্যমেই দেবো, অর্থাৎ ইভিএম এর মাধ্যমেই দেবো, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা দেব। আমরা বিকল্পের কথা বলি, আমরা কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে, সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি। এতেই সরকারের চোখ খুশুল হয়ে যাচ্ছে। আমরা বলি শিক্ষার কথা, আমরা বলি স্বাস্থ্যের কথা, আমরা বলি কর্মসংস্থানের কথা, সরকার বলে দুয়ারে মত, ক্লাব দেব, গ্রাম বোর্ড দেব, টিভি দেব, মস্তি করার জন্য যত রকম আছে হইহুল্লোড় করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব, কিন্তু চক ডাস্টার দেব না। ভাবতে অবাক লাগছে, 8,500 মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে আমরা ভুলে যাচ্ছি না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানের ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননীয়া, একটা মেন্টর গ্রুপ তৈরি করেছিল। আজকে সেই মেন্টর গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি। আশা করছি মাননীয়ার জবাব দেবে। বিশ্বমানের তো দূরের কথা, NIRF যে র্যাঙ্ক হয়, NIRF র্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিদের যে, সেখানেও কিন্তু পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি। শুধুমাত্র ভাষণবাজি করে, মানুষের আবেগকে নিয়ে, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে এরা টিকে থাকতে চাইছে। যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না, সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান। মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, একটাও তো বাস্তবায়ন হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও 12 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এই সরকারের প্রায় 11 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে। এ কথাগুলি যখন আমরা বলছি তখনই আইএসএফকে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে। আইএসএফকে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন, তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে, সেই তৎপরতার সাথে যদি বাংলায় 100 দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো, আনার ব্যবস্থা করতো, তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম। আমরা ভুলে যাচ্ছি না, সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য এবং ইউনিয়নের সাথে, স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু আমরা কি দেখছি, শুধু নাটক হচ্ছে। রাজ্যপাল ভবনের সামনে 144 ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল, সেখানে মিটিং, সেখানে অবস্থান করে, সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে, কিন্তু সংবিধানের
131 নম্বর ধারাকে সামনে রেখে কেসে যেতে পারছে না, আইনের দ্বারস্থ হচ্ছে না। আবার উপরন্তু কি দেখছি, একটা রাজনৈতিক দলের মিটিং মিছিলকে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আসল গুড়াই তো গলত। 100 দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে? আর প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে। কাদের নেতৃত্ব হয়েছে? তৃণমূলের নেতৃত্বে হয়েছে। তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে, সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না। তাই বন্ধুগণ, জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে। কারণ আমাদের দলে ওই তুই বোম বাঁধিস, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে, তাদের প্রশ্রয় নয়। আমাদের দল ছোট হতে পারে, আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা, আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা। আজকে বড় বড় কথা বলছেন মাননীয়া, তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয়, তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে। দুটো পাতা একটা কুড়ি তুলতে হয়, তিনি এটা ভালো করে জানেন। কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে 2015-16 থেকে 2024 হচ্ছে, প্রায় 22 থেকে 23 বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না। কি সরকার চলছে? এটা সার্কাস চলছে। আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী বলেছিলেন, আমার এখন জানা নাই, আমাকে লিখিত উত্তর দেবে। কিন্তু দুঃখের বিষয়, বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছরে পদার্পণ করলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না। আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই, এরা দপ্তর চালাচ্ছে। এই প্রশ্নগুলো যখন করি, যখন উত্তর দিতে পারে না, তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়াচাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষিমন্ত্রীকে প্রশ্ন করে, আপনারা তো বলছেন কৃষকের 3 গুণ আয় বেড়েছে, কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় কত, সে উত্তর দিতে পারছেন না। একে অপরের মুখ চাওয়াচাই করছে। বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে। প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে, আমরা কোনো সেলফি তুলতে যাইনি, কারো ছবি দেখে বিধানসভার মধ্যে যায়নি, কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি। ভাঙড়ের মানুষের ভোট পেয়ে, তাদের দোয়া আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি। আজকে আমাদের রাজ্যের বিধানসভা দেওয়া তথ্য, কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য, 70% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। আর প্রায় 1 কোটির উপরে 1 লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন, ঘোষণা করছেন। গতকাল কয়েকদিন আগে বিধানসভা এভিডেন্স ছিল, এক আইএস অফিসার এসেছিলেন, তাকেও আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড় আয় কত, তারাও মুখ চাওয়াচাই করছে। সামান্য একটা ছোট্ট ছেলে, স্বল্প বয়সী ছেলে আইএস অফিসারের যদি ঘাম বার করে নেয়, তাহলে স্বাভাবিকভাবে অনেকের ঈর্ষা হচ্ছে। কিন্তু আমি বলি, আমরা এই কথা বলছি বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে, পরিযায়ী শ্রমিকের কথা বলছি বলে, জল জমি জঙ্গলের অধিকারের, স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে, হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে। সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি, মাননীয় অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয়ে আসে না, এখন কেন হাতি চলে আসছে? হাতি রোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন? অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। তিনি বলেছিলেন, আমাদের উত্তর দিয়েছিলেন, হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না, লোকালয়ের খাবার ভালো লাগছে। ভাবতে পেরেছেন? কিন্তু একবারের জন্য বলল না। তার দলের দামাল ভাই ভাইপোদের অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে রিসোর্ট বানাচ্ছে, আমোদ প্রমোদের জায়গা করছে, ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আসছে আর গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে। কথা একবারের জন্য বললেন না। মাননীয়া যখন যেটা ইচ্ছে হয়, ঘুম থেকে যেটা ইচ্ছে হয় বলে দেয়, কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না। তার পাশে যারা থাকে জানি না,
তাকে কিভাবে গাইড করে। যদি আমাদের এখানে লক্ষ্মীদাকে সাথে নিত অন্তত কিছু অন্তত ভালো গাইড করতেন, যে জলজমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন, সেটাও তো নেবে না। কিভাবে নেবে? দলে জয়েন করো, বুদ্ধি নেওয়ার জন্য নেবে না। তিনি বললেন হাতির হানায় মারা গেলে পরিবার পিছু চাকরি পাবে। আমি প্রশ্ন করেছিলাম, নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম, এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে, আর কতজন সরকারি চাকরি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাননীয় ঘোষণা করে দিয়েছেন, কিন্তু চাকরির সংখ্যা, যেই সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি। যখনই বলা হচ্ছে কবে হবে, একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে, হয়ে যাবে। এটা 2011 সালের পর থেকে এই প্রসেসে আছে, হয়ে যাবে। বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি। এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে।